নিষিদ্ধ হলো মক্কা মদিনার পবিত্র মসজিদের ছবি এবং ভিডিও। ধর্মীয় রীতি পালন এবং ভিড় ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইমরান খান ও তার দল পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব পাশ পাকিস্তানের পাঞ্জাব বিধানসভায়। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ। এরদোয়ানের সহায়তায় বিদ্রোহী নেতা থেকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এখন সমর্থন পাচ্ছেন এক সময়ের শত্রু যুক্তরাষ্ট্রেরও। নিউ ইয়র্কের মেয়র মামদানি পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা। ৮০০ বর্গ ফুটের ফ্ল্যাট ছেড়ে উঠবেন ৮০০ কোটির প্রাসাদে। লেডি সেক্রেটারি রূপের মোজেফের বিতর্কে ট্রাম্প। ২৮ বছর বয়সী লেভিট ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি নাদিয়া ইসলাম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সৌদি আরব ২০২৬ সালের হজের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে, যেখানে মক্কার মসজিদ আল হারাম এবং মদিনার মসজিদ আল নববীতে যে কোনো ধরনের ছবি বা ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পবিত্রতা বজায় রাখা, হাজিদের অনুভূতির প্রতি সম্মান এবং ভিউ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত। সাম্প্রতিক বছরগুলোতে হাজিদের মধ্যে মোবাইল দিয়ে ছবি এবং ভিডিও তোলার প্রবণতা বাড়ায় ধর্মীয় রীতি পালন এবং ভিড় ব্যবস্থাপনার সমস্যা হচ্ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সৌদি আরব ২০২৬ সালের হজ যাত্রায় নতুন নির্দেশিকা ঘোষণা করেছে, যেখানে পবিত্রতা রক্ষা ও ভিড় নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, মক্কার মসজিদ আল হারাম এবং মদিনার মসজিদ আল নববী এই দুই পবিত্র মসজিদের চত্বরে ছবি বা ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মোবাইল ফোন, ক্যামেরা বা যে কোনো ডিভাইস ব্যবহার করে ছবি তোলা যাবে না। লটারির মাধ্যমে নির্বাচিত হজ যাত্রীদের জন্য এই নিয়ম কঠোরভাবে মানা বাধ্যতামূলক। নির্দেশিকায় বলা হয়েছে, পবিত্র স্থানের মর্যাদা অটুট রাখা এবং হাজিদের অনুভূতির প্রতি সম্মান জানাতে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সৌদি সরকারের একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে অনেক হাজি মোবাইল ফোনে ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত থাকেন, যার ফলে ধর্মীয় আচার অনুষ্ঠানে মনোযোগ ব্যাহত হয় এবং বিপুল ভিড় নিয়ন্ত্রণ করতেও সমস্যা দেখা যায়। পাকিস্তানের পাঞ্জাব বিধানসভায় ইমরান খান এবং তার দল পিটিআইকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ করার দাবিতে একটি প্রস্তাব পাশ করেছে। আইএসপিআর প্রধানের সেনা বিরোধী বক্তব্য ছড়ানোর অভিযোগে পর এই উদ্যোগ নেওয়া হয়। প্রস্তাবে পিটিআইকে শত্রু রাষ্ট্রের স্বার্থে কাজ করা এবং দেশে বিশৃঙ্খলা উস্কানোর অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও শাস্তির আহ্বান জানানো হয়েছে। পাঞ্জাবের তথ্যমন্ত্রীও সতর্ক করেছেন, দলটির অবস্থান না বদলালে নিষেধাজ্ঞা বা গভর্নরের শাসন জারি হতে পারে। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর দল পিটিআইকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে নিষিদ্ধ করার দাবিতে পাঞ্জাবের বিধানসভায় একটি প্রস্তাব পাশ করা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের তথ্য অনুযায়ী আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ কয়েকদিন আগে ইমরান খানের বিরুদ্ধে সেনাবিরোধী বক্তব্য তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলার পরই ৯ ডিসেম্বরে প্রস্তাবটি গৃহীত হয়। বিধানসভায় উত্থাপিত প্রস্তাবে পিটিআই ও ইমরান খানকে রাষ্ট্রবিরোধী উল্লেখ করে বলা হয়, দলটি শত্রু রাষ্ট্রের স্বার্থে কাজ করছে এবং দেশে বিশৃঙ্খলা উস্কে দিচ্ছে। প্রস্তাবে আরো বলা হয়, পাকিস্তানের নিরাপত্তা অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, সামরিক বাহিনীর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো দেশের স্থিতিশীলতার জন্য হুমকি। সেই কারণে পিটিআই ও এর প্রতিষ্ঠাতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। এছাড়া আইন অনুযায়ী যেসব রাজনৈতিক বা অরাজনৈতিক নেতারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ও শাস্তির আহ্বান জানানো হয়। পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি বলেন, পিটিআই যদি তাদের অবস্থান বদলাতে না পারে তবে সরকার দলটির উপর নিষেধাজ্ঞা বা গভর্নরের শাসন জারির মতো কঠোর পদক্ষেপ বিবেচনা করতে পারে। শাহিদা রুবি, মাই টিভি। এমারেন্ড ট্রাঙ্কলোর বা পান্না ত্রিভুজ নামের একটি ভূখণ্ড নিয়ে ১১৮ বছর ধরে দ্বন্দ্ব চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে। সবশেষ সংঘাতে দুই দেশে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত ছাড়িয়েছে কয়েক ডজন। এছাড়া প্রায় ৫ লাখ মানুষ এলাকা থেকে পালাতে বাধ্য হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যস্থতা করে আবারও যুদ্ধ থামানোর কথা বলেছেন। কম্বোডিয়া আলোচনার জন্য প্রস্তুত থাকলে থাইল্যান্ড নারাজ। বিস্তারিত প্রতিবেদনে।
থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাত যেন বেড়েই চলেছে। গত 3 দিনে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। প্রায় 5 লাখ মানুষ সীমান্তবর্তী এলাকা থেকে পালাতে বাধ্য হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেই গত 8 ডিসেম্বর উত্তাল হয়ে ওঠে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত। থাইল্যান্ডের সেনাবাহিনী মঙ্গলবার কম্বোডিয়ার স্রানগুতে একটি সংযোগস্থল এবং ক্যাসিনো কমপ্লেক্সে ট্যাঙ্ক ও বিমান হামলা চালিয়েছে। সামরিক সূত্র জানিয়েছে, এই স্থানটি কম্বোডিয়ার সেনাদের অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। আর এই হামলার জবাব দিয়েছে কম্বোডিয়ার সামরিক বাহিনী। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দুই পক্ষকে উত্তেজনা কমাতে এবং সংঘর্ষ আর না বাড়িয়ে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চীন উভয় দেশের বন্ধু হিসেবে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। পাশাপাশি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে 800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এমারেল্ড ট্রায়াঙ্গেল বা পান্না ত্রিভুজ নামের একটি ভূখণ্ড নিয়ে 118 বছর ধরে দ্বন্দ্ব চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা মিলিত হয়েছে পান্না ত্রিভুজে। প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনা সমৃদ্ধ পান্না ত্রিভুজকে থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়ই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। এই সংকটের সূত্রপাত গত শতকের 10 দশকে। সে সময় ফ্রান্সের উপনিবেশ ছিল কম্বোডিয়া। 1907 সালে কম্বোডিয়ার একটি মানচিত্র প্রকাশ করে ফ্রান্স। সেখানে পান্না ত্রিভুজকে কম্বোডিয়ার ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত ও প্রদর্শন করা হয়। সেই সময়ই এর প্রতিবাদ জানিয়েছিল থাইল্যান্ড। আহমেদ আল শারা একসময় আল কায়েদা ঘনিষ্ঠ জিহাদি কমান্ডার ছিলেন। ইদলিবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, প্রশাসন গঠন, তুরস্কের সহযোগিতা এবং কট্টরপন্থীদের দমন করে তিনি দ্রুত রাজনৈতিক শক্তিতে পরিণত হন। পশ্চিমাদের সঙ্গেও যোগাযোগ বাড়ে। শেষ পর্যন্ত আলেপ্পো সহ গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের পর তিনি বিদ্রোহী নেতা থেকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট পরিণত হয়। 2019 সালে রুশ বাহিনীর সহায়তায় সিরীয় সরকার যখন ইদালিবে ব্যাপক অভিযান শুরু করে, তখন হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল শারা জোলানি নামে, যিনি বেশ পরিচিত, তুর্কি মিত্রদের সঙ্গে ইদলিবে ফিরে আসেন। সামরিক বিপর্যয়ের সেই মুহূর্তেও তিনি শৈশবের স্বপ্নের কথা বলেন। একদিন তিনি দামেস্কের আমির হবেন। আল কায়েদা ঘনিষ্ঠ গোষ্ঠীতে বহু বছর সক্রিয় থাকা এক যোদ্ধার এমন উচ্চ আকাঙ্ক্ষা তখন অনেকের কাছেই অকল্পনীয় ছিল। কিন্তু কয়েক বছরের মধ্যে তিনি এমন পরিবর্তন আনেন যা সিরীয় রাজনৈতিক বাস্তবতাকে পাল্টে দেয়। ইদলিবে ফিরে তিনি দ্রুত নিজের নিয়ন্ত্রণ শক্ত করেন। সালভেশন গভর্নমেন্ট নামে একটি বেসামরিক প্রশাসন গড়ে তোলেন, যেখানে স্থানীয় আমলাতন্ত্র, সেবা খাত, বিচার ব্যবস্থা সবকিছু নতুনভাবে সাজানো হয়। কট্টরপন্থী গোষ্ঠীগুলোকে দমন এবং নিরাপত্তা পরিবেশিত স্থিতিশীল করার মাধ্যমে তিনি অঞ্চলে ব্যবসা বাণিজ্য চালু রাখেন। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ইদলিব কার্যত ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হয় শারার নেতৃত্বে। এই প্রক্রিয়ায় তুরস্কের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আঙ্কারা একদিকে নিজেদের সীমান্ত নিরাপদ রাখতে চেয়েছে, অন্যদিকে সিরীয় শরণার্থী প্রবাহ থামাতে জোলানির উপর প্রভাব বজায় রাখতে চেয়েছে। ফলে তুরস্ক বাধ্য হয় বাস্তববাদীভাবে শারার সঙ্গে কাজ করতে। সেই সহযোগিতা ধীরে ধীরে শারাকে এক জঙ্গি নেতার বদলে রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। 2020 সালের পর তুরস্কের মধ্যস্থতায় পশ্চিমা দেশগুলোর কাছেও শারাকে নতুনভাবে দেখা শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু নীতি নির্ধারকের কাছে তিনি আর শুধু জেহাদি নন, বরং ইদলিবের কার্যকর শাসক, যাকে পুরোপুরি উপেক্ষা করা অসম্ভব। এই কূটনৈতিক পরিবর্তন তার অবস্থানকে আরও শক্তিশালী করে। রাশিয়ার উপস্থিতি কমতে থাকায় শারার বাহিনী দ্রুত বিস্তার লাভের সুযোগ পায়। 2024-2025 সালে আলেপ্পো ও হামার মতো গুরুত্বপূর্ণ এলাকায় বড় অগ্রগতি তাকে স্বপ্নের আরো কাছাকাছি নিয়ে যায়। আলেপ্পো পতনের সময় তার ঘোষণা, এখানে ইতিহাস লেখা হচ্ছে, ছিল সেই উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ। শেষ পর্যন্ত তিনি বিদ্রোহী নেতা থেকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টে পরিণত হন। জোলানি নয়, নতুন পরিচয় রাষ্ট্রনেতা আহমেদ আল শারা হিসেবে তিনি সিরিয়ার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেন। শাহিদা রুবি, মাই টিভি। জানুয়ারিতে নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেয়ার পর জোহরান মামদানি অস্ট্রেলিয়ার ছোট 800 বর্গফুটের ফ্ল্যাট ছেড়ে স্ত্রীকে নিয়ে উঠবেন মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে। নির্বাচনী প্রচারে সাশ্রয়ী আবাসনের কথা বললেও তিনি জানিয়েছেন, নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার বাসা না ছাড়তে চাইলেও ভর্তুকিযুক্ত ওই অ্যাপার্টমেন্টে তার থাকা এবং উচ্চ আয়ের পরও সস্তা আবাসন ব্যবহারের জন্য অতীতেও সমালোচনার মুখে পড়েছেন তিনি।
নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আগামী জানুয়ারিতেই শপথ নিতে চলেছেন। শপথের পরই অ্যাস্টোরিয়ায় তার ৮০০ বর্গফুটের এক কামরার ফ্ল্যাট ছেড়ে তিনি উঠবেন মেয়রের সরকারি বাসভবন ম্যানহাটনের আপার ইস্ট সাইডের ঐতিহাসিক গ্রেসি ম্যানশনে। ১৭৯৯ সালে নির্মিত ও ১৯৪২ সাল থেকে মেয়রের বাসভবন হিসেবে ব্যবহৃত এই প্রাসাদটির আয়তন ১০,০০০ বর্গফুটেরও বেশি। প্রায় $১০০ মিলিয়ন মূল্যের এই অট্টালিকা ভারতীয় মুদ্রায় প্রায় ৯০০ কোটি টাকার সমান। তবে গ্রেসি ম্যানশনে থাকার কোনো বাধ্যবাধকতা নেই। উপরন্তু নির্বাচনী প্রচারে সুলভ আবাসনের পক্ষে সরব হয়েছিলেন মামদানি। তাই তিনি সরকারি প্রাসাদে উঠবেন নাকি নিজের ছোট অ্যাপার্টমেন্টেই থাকবেন, এই নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার শেষ ছিল না। শেষ পর্যন্ত তিনি নিজেই জানালেন নিরাপত্তার স্বার্থে স্ত্রী শিল্পী রমা দুয়াজিকে নিয়ে গ্রেসি ম্যানশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন অ্যাস্টোরিয়ার বাসা তারা ছাড়তে চান না। তার কথায়, আমাদের সে বাড়িটাকে খুব মনে পড়বে। আদিনি চা, স্প্যানিশ ও আরবি ভাষায় প্রাণবন্ত আলাপ, বাতাসে মেশা সি ফুড আর শাওয়ারমার গন্ধ সবই। অ্যাস্টোরিয়ার ওই ভর্তুকিযুক্ত অ্যাপার্টমেন্টে থাকার কারণে অতীতেও সমালোচনার মুখে পড়েছেন মামদানি। এক কামরার সে ঘরের মাসিক ভাড়া প্রায় $২,৩০০। নিউ ইয়র্কের মানদণ্ডে একেবারেই সাধারণ। অথচ তার বার্ষিক আয় $১,৪২,০০০ হওয়ায় বারবার প্রশ্ন উঠেছে, এমন আর্থিক সচ্ছলতার মধ্যেও কেন তিনি ভর্তুকিযুক্ত আবাসনে থাকছেন। শাহিদা রুবি, মাই টিভি। ভেনেজুয়েলার এক অনুষ্ঠানে অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের সৌন্দর্য এবং আত্মবিশ্বাসের প্রশংসা করেন। ২৮ বছর বয়সী লেভিটের সুন্দর মুখ এবং মেশিন গানের মতো নড়তে থাকা ঠোঁট নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য করেন তিনি। এর আগেও ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন। লেভিট ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারি ছিলেন। কংগ্রেস নির্বাচনে ব্যর্থ হওয়ার পর তিনি ফের হোয়াইট হাউসে এসে ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হন। অর্থনৈতিক এজেন্ডা তুলে ধরতে সম্প্রতি পেনসিলভানিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই প্রশংসায় ভরিয়ে দিলেন তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে। তিনি লেভিটের সুন্দর মুখ ও ঠোঁট নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত মন্তব্য করেন। এ তথ্য জানিয়েছে এনডিটিভি অনলাইন। ৭৯ বছর বয়সী ট্রাম্প মূলত প্রশাসনের অর্থনৈতিক সাফল্য নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু হঠাৎ বক্তব্যের সুর বদলে ২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে চমৎকার ও সুপারস্টার বলে অভিহিত করেন। দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ আমরা আমাদের সুপারস্টার ক্যারোলিনকে এনেছি। দারুণ, তাই না? ক্যারোলিন কি দারুণ না? এরপর তিনি লেভিটকে শারীরিক সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং টেলিভিশনে তার উপস্থিতির ভঙ্গি নিয়ে দীর্ঘ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, যখন সে ফক্সে যায় আমি বলতে চাই ওরা পুরো দাপট দেখায়। সেই সুন্দর মুখ আর ঠোঁট নিয়ে যা থামাতেই চায় না, যেন ছোট্ট একটি মেশিন গান। এ সময় তিনি অদ্ভুত শব্দও করে দেখান। ট্রাম্প আরও দাবি করেন যে লেভিট তার কাজে আত্মবিশ্বাসী, কারণ প্রশাসনের নীতিগুলো সঠিক। তিনি বলেন, আমাদের নারীদের খেলায় পুরুষ খেলোয়াড় নেই, আমাদের ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কিছু বোঝাতে হয় না, আর সীমান্ত খোলা নয়, তাই তার কাজটা কিছুটা সহজ। আমি কিন্তু প্রতিপক্ষ দলের প্রেস সেক্রেটারি হতে চাইতাম না। এর আগে আগস্টে নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একই ধরনের মন্তব্য করেছিলেন। তখনও তিনি লেভিটের মুখ, মস্তিষ্ক এবং মেশিন গানের মতো নাড়তে থাকা ঠোঁট নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, আমার মনে হয় কোনো প্রেসিডেন্ট এত ভালো প্রেস সেক্রেটারি পায়নি। ক্যারোলিন লেভিট ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারি ছিলেন। নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা লেভিট বিবাহিত। তার স্বামী ৬০ বছর বয়সী রিয়েল এস্টেট ডেভেলপার নিকোলাস রিচিও। তাদের এক ছেলে আছে, নিকো। কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হওয়ার পর তিনি জানুয়ারিতে আবার হোয়াইট হাউসে ফিরেন এবং ইতিহাসের সবচেয়ে কম বয়সী হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তিনি পঞ্চম প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।